যদি কাউকে কান্নাকাটি করে না পাও তাহলে তাকে হাসি মুখে বিদায় দাও। আই রিপিট ইট, যদি কাউকে কান্নাকাটি করে না পাও তাহলে তাকে হাসি মুখে বিদায় দাও। পৃথিবীতে সবচেয়ে শান্তিতে সেই মানুষটাই থাকে যার দুঃখটা নিজের কাছে গোপন থাকে। দেখো, দুঃখ বলে দিলে সেটা শুধুমাত্র একটা গল্পে পরিণত হয়ে যায়। এখন তুমি এটা যার কাছেই বলো না কেন, তুমি পাওনি, তোমার অপ্রাপ্তির গল্প দিয়ে পুরো জীবন ভরা, এটা তোমার কাছে গোপন রাখো। তুমি পাওনি সেটা শুধুমাত্র তুমি জানো। তুমি পাওনি এটা যদি পাড়া প্রতিবেশীদেরকে জানাও তাহলে সেটা দুঃখ থেকে গল্পে পরিণত হতে মাত্র কয়েক সেকেন্ড কিংবা কয়েক মিনিট সময় লাগবে। আমরা খুব সহজলভ্যতায় মানুষের কাছে নিজের দুঃখ শেয়ার করে বসি। একটা কষ্ট মানুষের কাছে শেয়ার করে দিলে সেটা যন্ত্রণায় পরিণত হয়। হতে পারে সেই দুঃখটা অনেক পুরাতন, অনেক কষ্টের, অনেক আগের, কিন্তু তুমি যবে থেকে মানুষের কাছে শেয়ার করে বসবে তবে থেকেই মানুষ এটা নিয়ে কোনো না কোনোভাবে তোমার প্রতি করুণা দেখানো শুরু করবে। তুমি খুব কাছের বন্ধুর কাছে খুব শখ করে তোমার কষ্টের জীবন যাপনটা শেয়ার করলে, সে কয়েকদিন খুব সুন্দর করে তোমাকে সিম্প্যাথি দেখালো। খুব কম বন্ধু বান্ধব এটা অনেক দিন ক্যারি করে। একটা সময় পর গিয়ে তার সাথে তোমার বন্ডিং খারাপ হলে সে সব কিছু ভুলে গিয়ে তোমার খারাপ সময়, খারাপ পরিস্থিতি, খারাপ ব্যাকগ্রাউন্ড এগুলো নিয়ে খোঁটা দেওয়া শুরু করবে। তাই সব সময় নিজের দুঃখ গোপন রেখে সামনে এগোতে পারলেই দেখবে জীবন অনেক সহজ। তোমাকে মানুষ যত কম জানবে তুমি নিজের কাছে নিজে তত ভালো থাকতে পারবে। তোমার গল্পটা যত কম মানুষ জানবে তোমার নিজের জীবনটা তত সহজ হবে। আমরা গল্প জানিয়ে মানুষের কাছে নিজেদের দুঃখটা ভারী করে ফেলি, আর এই দুঃখগুলো আমাদের জীবনে ধীরে ধীরে একটা বিরক্তর কারণ হয়ে যায়। আমরা না চাইলেও জীবনে দুঃখের খাতাটা ভারী হয়ে যায়, আর এই জীবনের ভারী গল্পগুলো কোনো না কোনো মানুষ আমাদের জীবনে তৈরি করে দেয়। এই ছেড়ে আসা বন্ধু বান্ধব, ছেড়ে আসা ক্লোজ ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ড, সবাইকে ছেড়ে আসার পর একটা সময় দুঃখের খাতা ভারী হতে শুরু করে। মানুষের জীবনের দুঃখ অনেকভাবে ভারী হয়। মানুষ দুঃখের কারণে অনেক জায়গা পরিবর্তন করতে হয়। আমার জীবনেও সেমটাই ঘটেছিল। আমি খালেদ বলছি, সৌদি থেকে। আমি যখন ক্লাস 10 শেষ করি তখন আমার মনে হয়েছিল জীবন খুব সুন্দর, অনেক রঙিন। জীবন মানেই আনন্দ। কারণ যেই ফ্যামিলি থেকে এসেছিলাম সেখানে পারিবারিক কোনো চাপ ছিল না, নিজের জীবন উপভোগ করা ছাড়া অন্য কোনো কাজও ছিল না। খুব শখ এবং আহ্লাদের একটা ছেলে। বড় হচ্ছিলাম, বাবা মা সুস্থ, বোনদের বিয়ে হয়ে গেছে, বড় ভাই ফ্রান্সে থাকে, চিন্তাই নেই, জীবন বিন্দাস চালাচ্ছিলাম। যখন যা চাচ্ছি হাতের কাছে পেয়ে যাচ্ছি। ইন্টার করা একটা ছেলেকে তার বড় ভাই বাইক কিনে দিয়ে দিয়েছে, শখের জন্য আইফোন থেকে শুরু করে ডিএসএলআর, পছন্দের যা যা লাগতো সব দিত আমার ভাই। বলা যায় আমার বাবার অবর্তমানে কিংবা বর্তমানে আমার বাবার দায়িত্ব পালন করতেন আমার বড় ভাই। একজন বড় ভাই অনেক রকম হয়, শাসনী হয়, আদরি হয়, কিংবা অনেক কড়া মেজাজের হয়। আমার বড় ভাই সবগুলো দায়িত্ব একাই পালন করত। একজন বড় ভাই থাকাটা আল্লাহর রহমত, যদি তিনি দায়িত্ববান হয়। আমার জায়গাটাতে কোনো রকম দায়িত্বের কমতি ছিল না। জীবন স্বাচ্ছন্দ্যের সাথেই চলছিল। অপূর্ণতা ছিল, বাবা মা বৃদ্ধ হয়ে যাচ্ছে, ঘরে একজন মানুষ নাই। ভাইয়ের কাছে আবদার করার পর ভাই আর নাও করে নাই, বিয়ে করবে বলে রাজি হয়ে যায়। এভাবে মাস 6 ঘোরানোর পর ভাই জানিয়ে দেয় ইনার পছন্দের একজন আছে, ও ঘরটাকে সামলাতে পারবে। আমার কাছেও ভালোই মনে হয়েছিল, খুব সহজ সরল। আমার ভাই বিয়েটা করাই দিলে এবার ঘরে একটু শান্তি পায়। সব মিলিয়ে ভাইয়ের বিয়ের জন্য ভাই ফ্রান্স থেকে চলে আসে। আমরা বিয়ের প্রস্তুতি ধুমায় নিচ্ছিলাম। 2 বোনকে 1 মাস আগে বাড়িতে নিয়ে আসা হয়েছে, শুধু ভাই বিয়ে করবে বলে। বাড়িতে কোনো রকম আয়োজনের কমতি ছিল না। সব মিলিয়ে বাড়িতে বিয়ের প্রস্তুতি যখন ধুমধাম করে চলছিল তখন নিজের মনে হয়েছিল বাবা মা বৃদ্ধ হচ্ছে, হয়তো নতুন একজন মা পাবো। ভাববই না কেন বলেন? এমন দায়িত্ববান ভাই যদি মাথার উপরে থাকে তার বউ খারাপ হবে, এটা তো হতেই পারে না। এভাবেই চলছিল। বিয়ে হয়ে গেল, বিয়ের কয়েক মাস কেটেও গেল। আনন্দ উপভোগ শেষ করে বা এবার প্রবাসে পাড়ি দেবে এটাই সিদ্ধান্ত নিল। সব মিলিয়ে কাজটা অনেক দূর আগালো এবং এটা গুঞ্জন শোনা যাচ্ছিল ভাবিও একটা সময় দেশে থাকবে না, বছরখানেক থাকবে, তারপর প্রসেসিং হয়ে যাওয়ার পর ভাবি চলে যাবে। কিন্তু এই মাস 6 যে আমার বাড়িটা ছাড়তে হবে এটা আমার কখনোই জানা ছিল না। ভাই দেশ ছাড়ার পর কয়েকদিন ভালোই ছিল, কয়েক মাস ভালোই ছিল। যা বলতাম সে রিকোয়ারমেন্ট ফিল আপ করতো, বাবা মার দেখাশোনা আগে যেমনটা করতো তেমনই। কিন্তু ধীরে ধীরে ভাইয়ের পরিবর্তনটা আমার চোখে লাগার মতো হয়ে উঠছে। মানে
সব কিছুতেই কেমন যেন না না একটা স্বভাব চলে আসছে, সব কিছু যেন হবে না হবে না এরকম একটা ভাব চলে আসছে। খটকাটা ঠিক তখনই লাগে যখন দেখলাম ভাই বাবার সাথে জায়গা জমি নিয়ে আলাপ করছে। জায়গা জমি নিয়ে আলাপ করছে মানে ভাইয়ের বিয়ে থেকে শুরু করে ভাবি এখন বিদেশ চলে যাবে, সেখানে একটা টাকা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, সেজন্য ভাইয়ের ভাগে যে জায়গাগুলো পড়ে সেগুলো বিক্রি করে দিতে হবে। বাবা দ্বিমত না জানালেও বাবার মধ্যে একটা কষ্ট রয়েই যায়। বাবা বেঁচে থাকতে বা এরকমটা করবে সেটা কখনোই কল্পনা করে নাই। অবশ্য মা এবং বোনেরা বলছিল যে ভাইয়া ভাবি না যাক বিদেশ, বাবা মার তো শেষ বয়স হয়ে গিয়েছে, এখন ওনারা ভালো থাকার জন্য ওনাদের পাশে একজন মানুষ দরকার। কিন্তু ভাই তেমন একটা সায় দেয় নাই। যাই হোক, জায়গা জমি বিক্রি করে ভাবিকে নিয়ে গেল ভাই। যাওয়ার কয়েক মাস পর্যন্ত আমাদের সাথে ভালোই যোগাযোগ ছিল, কিন্তু অ্যাট দ্য টাইম গিয়ে যোগাযোগটাও বন্ধ করে দিল। এই যোগাযোগ বন্ধের পরে বাবাকে দেখলাম কেমন যেন একা হয়ে গেল। প্রত্যেকটা দিন মার কাছে দীর্ঘ শ্বাস হয়ে যাচ্ছিল। আমি একজন ছেলে হিসাবে ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে পারছিলাম না। তারপর বিয়ের পর এইরকম পরিবর্তন, এটাতেও দুঃখ ছাড়া কিছুই প্রকাশ করতে পারছিলাম না। সব মিলিয়ে যখন বাবা মার কষ্টটা দিনকে দিন বেড়েই যাচ্ছিল, তখন আমি ডিসিশন নিলাম আমিও দেশে থাকবো না। বাবা মাকে যদি এই বয়সে কিছু না করে দিতে পারি তাহলে তাদের দুঃখটা আর লাঘব হবে না। চলে আসলাম সৌদিতে, এখানে থাকতে লাগলাম। কষ্ট সুখ সব মিলিয়ে বহুদিন হলো, প্রায় 3 বছর। ভাইও অনেক বড় হয়ে গেছে, যেই ভাই বাবার মতো শাসন করত, তার সাথে এখন কথা বলতে গেলে সময় করে ফোন দিতে হয়, সব সময় ফোন ধরে না। আমি আমার ভাইয়ের প্রতি এক চুল পরিমাণও অভিমান নিয়ে এখনও আছি, এটা আমি বলছি না, কিন্তু আমার ভাই অন্যরকম হলে পারতো। কারণ মানুষ হয় না যে ছোট সময় থেকে এর মতো হতে চায়, ওর মতো হতে চায়। আমার কেন মনে হতো আমি আমার ভাইয়ের মতো হব। আমার তো ছোট ভাই নাই, কিন্তু আমি এরকমভাবে গড়ব যাতে আমার বাবা মা যখন যা চায় তখন তা দিতে পারি। এটা অনেকটা এরকম হয়েছেও, কিন্তু আমার আক্ষেপটা ওই জায়গায়। একজন বড় ভাই আর ভাই থাকলো না। ওই অনেক দিন আগে একটা কথাবার্তা শুনতাম, ভাই বড়দন রক্তের বাঁধন, যদি তা ছিন্ন হয় নারীর কারণ। যাই হোক, ওইখান থেকে যেহেতু ওনারা বড়, তাদেরকে আমার শ্রদ্ধাটা করতেই হয়। সেই জায়গা থেকে কোনো অংশে আমি কমতি রাখিনি। কিন্তু এইভাবে বদলে যাবে বা এইভাবে বদলে যায়, এটা কখনোই উচিত না। আমি জানি না কয়জন মানুষ এই গল্পটার সাথে নিজেকে কানেক্ট করতে পারবে, কিন্তু আমার জীবনটা যেমন তেমন করে আমি আমার গল্পটা লিখলাম। হেই ডিয়ার, তোমার গল্পটা সত্যি আমাকে আরেকটু নাড়া এবং ধাক্কা দিয়েছে। এমনটা বোধহয় হওয়া উচিত না, কিংবা করা উচিত না। নিজের একটু সুখ শান্তির জন্য শেষ বয়সে বাবা মা থেকে নিজেদেরকে আলাদা করে নেওয়াটা নিতান্তই বোকামি। আই হোপ তুমি এবং তোমার ভাইয়ের দুজনের জন্যই শুভকামনা, এবং তোমার ভাইয়ের পরিবর্তনটা আমরা আবার আশা করি। গল্পটা যারা শুনেছেন কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আপনার গল্পটা ইনবক্স করতে পারবেন। নতুন কোন গল্পে আপনার গল্প উঠে আসবে। ধন্যবাদ।